হ্যালো বন্ধুরা, আনন্দ পাঠের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজকের আলোচ্য বিষয় সৈয়দ মুজতবা সিরাজের লেখা গল্প ভারতবর্ষ। এই গল্পটি উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণীর বাংলা সাহিত্য সংকলন সাহিত্য চর্চা গ্রন্থটি থেকে নেওয়া হয়েছে। গল্পের লাইন ধরে পাঠ এবং বিস্তারিত ব্যাখ্যা থাকবে এই আলোচনায়। দুটি পর্বে ভাগ করে আলোচনাটি করব। আজকে প্রথম পর্ব। চলে আসছি আজকের আলোচনায়। প্রথমে লেখক সৈয়দ মুজতবা সিরাজ সম্পর্কে একটু জেনে নেব। সৈয়দ মুজতবা সিরাজের জন্ম 1930 খ্রিস্টাব্দে মুর্শিদাবাদে। তার প্রথম গল্প কাঁচি 1950 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। নিশি মৃগয়া, মায়া মৃদঙ্গ, হিজল কন্যা, স্রোতে ভেসে আছি, তৃণভূমি, অনেক মানুষ ইত্যাদি তার বিখ্যাত কয়েকটি উপন্যাস। তার কয়েকটি উল্লেখযোগ্য ছোট গল্প হল ভালোবাসা ও ডাউন ট্রেন, মাটি, রক্তের প্রত্যাশা, মানুষের জন্ম ইত্যাদি। বিখ্যাত গোয়েন্দা চরিত্র কর্নেল তাঁরই সৃষ্টি। লেখকের সর্বাধিক জনপ্রিয় উপন্যাস অনেক মানুষের জন্যে তিনি বঙ্কিম পুরস্কার এবং সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেছিলেন। এছাড়াও আনন্দ পুরস্কার, শরৎস্মৃতি পুরস্কারের মতো একাধিক পুরস্কারে তিনি সম্মানিত হয়েছিলেন। আজকের আলোচ্য ভারতবর্ষ গল্পটি তার শ্রেষ্ঠ গল্প সংকলন গ্রন্থটি থেকে নির্বাচিত হয়েছে। গল্পটি যেহেতু আমাদের দেশের নামে নামাঙ্কিত, তাই বুঝতেই পারছো স্বদেশের বিশেষ স্বরূপ অথবা কিছু বিশেষ বৈশিষ্ট্য এই গল্পের মধ্যে দিয়ে লেখক তুলে ধরেছেন। স্বাধীনতার পরবর্তীকালের বাংলা সাহিত্যে স্বদেশের ধারণাটির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে প্রাতিষ্ঠানিক ধর্মের সঙ্গে মানব ধর্মের সংঘাতের বিষয়টি, যাকে সাম্প্রদায়িক সংঘাত নামে আমরা চিনেছি। এখন প্রাতিষ্ঠানিক ধর্ম কি? প্রাতিষ্ঠানিক ধর্ম হলো এই যে একেবারে দেগে দেওয়া যে মানুষকে বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের বলে, যেমন মুসলিম সম্প্রদায়, হিন্দু সম্প্রদায়, শিখ, জৈন, খ্রিস্টান সম্প্রদায় ইত্যাদি বিভিন্ন সম্প্রদায়। ভারতবর্ষে যেহেতু হিন্দু এবং মুসলিম ধর্মাবলম্বী মানুষের সংখ্যাই বেশি এবং তাদের মধ্যে নানা কারণে নানান সময় দুর্ভাগ্যজনকভাবে অনেক সংঘাত বা দাঙ্গা হাঙ্গামা চলেছিল। এই পরিপ্রেক্ষিতেই গড়ে উঠেছে আলোচ্য গল্পটিও। এই গল্পে দেশবাসীর ধর্মীয় মোহান্ধতার বিপরীতে মানবতাকে প্রতিষ্ঠা করার একটা প্রয়াস লক্ষ্য করা যায়, যা আসলে ভারতবর্ষের মূল সুর। এখানে বলে রাখি, তোমরা যারা এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি, তারা যদি এমন আলোচনা আরো বেশি করে পেতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে পাশে থেকো। গল্পটি শুরু হয়েছে এইভাবে। পিচের সড়ক বাঁক নিয়েছে যেখানে, সেখানেই গড়ে উঠেছে একটি ছোট্ট বাজার। পিছনে গ্রাম ঘন বাঁশবনে ঢাকা। গ্রামে বিদ্যুৎ নেই, তাই মাঝে মাঝে বিমর্ষ সভ্যতার মুখ চোখে পড়ে যখন কিনা কাঁচা রাস্তা ধরে সবুজ ঝোপের ফাঁকে এগিয়ে আসে কোনো যুবক যুবতী। পরনে যা পোশাক তা আমেদাবাদের কারখানায় তৈরি, কিন্তু বাজারে বিদ্যুৎ আছে। 3টে চায়ের দোকান, 2টো সন্দেশের, 3টে পোশাকের, একটা মনোহারীর, 2টো মুদিখানার, আর একটা আড়ত আছে, একটা হাস্কিং মেশিন আছে, তার পিছনে ইট ভাটা আছে। চারপাশের গ্রাম থেকে লোকেরা আসে। রাত 9টা অবধি জোর জমজমাটি ভাব থাকে। তারপর সব ফাঁকা, শুধু কিছু আলো জ্বলে, কিছু নেড়িকুত্তার ছায়া ঘোরে পিচের ওপর। মাঝে মাঝে চলে যায় ট্রাক দূরের শহরের দিকে, আবার সব চুপচাপ। বাঁকের মুখে আদ্যিকালের বটগাছে প্যাঁচার ডাকও স্তব্ধতার অন্তর্গত মনে হয়। সময়টা ছিল শীতের। বাজারের উত্তরে বিশাল মাঠ থেকে কনকনে বাতাস বয়ে আসছিল সারাক্ষণ। তারপর আকাশ ধূসর হলো মেঘে, হালকা বৃষ্টি শুরু হলো। রান বাংলায় শীত এমনিতেই জাঁকালো।
বৃষ্টিতে তা হলো ধারালো, ভদ্রলোকে বলে পৌষে বাদলা, ছোট লোকে বলে ডাউর, আর বৃষ্টির সঙ্গে বাতাস জোরালো হলে বলে ফাঁপি। সেবার এই আবহাওয়া হয়ে পড়ল ফাঁপি। তখনও দূরের মাঠে ধান কাটা হয়নি। এই অকাল দুর্যোগে ধানের ক্ষতি হবে প্রচণ্ড, তাই লোকের মেজাজ গেল বিগড়ে। চাষাভুষো মানুষ চায়ের দোকানে আড্ডা দিতে দিতে প্রতীক্ষা করতে থাকলো রোদ ঝলমল একটা দিন, এবং মুণ্ডপাত করতে থাকলো আল্লাহ ভগবানের। শেষ অবধি ক্ষিপ্ত কোনো কোনো যুবক চাষি চেঁচিয়ে বলে দিল, মাথার উপর আর কোনো শালা নাই রে, কেউ নাই। দেখা গেল গল্পের সূচনায় রাঢ় বাংলার একটি গ্রামের চিত্র ফুটে উঠেছে, আর সময়টা ছিল শীতকাল। এই যে গ্রামের কথা বলা হয়েছে, সেই গ্রাম এতটাই অনুন্নত যে গ্রামের মেঠো পথ ধরে কোনো আধুনিক যুবক যুবতী আমেদাবাদের কারখানায় তৈরি পোশাক পরে গেলে সেটাও একটা অবাক হওয়ার বিষয়, এবং সভ্যতার থেকে এই গ্রাম যে কতখানি পিছিয়ে আছে সেটাও যেন আরো বেশি করে স্পষ্ট হয়ে ওঠে। কিন্তু পিচের সড়ক যেখানে বাঁক নিয়েছে সেখানে রয়েছে একটা বাজার, যে বাজারে বিদ্যুৎ আছে, বেশ কয়েকটি দোকানের সঙ্গে 3টে চায়ের দোকানও আছে। চারপাশে গ্রাম থেকে সেখানে লোকেরা এসে ভিড় করে। রাত 9টা অবধি সে বাজার থাকে জমজমাট। প্রত্যেক লেখকেরই তো একটা নিজস্ব লিখন শৈলী আছে, ভাষার বৈশিষ্ট্য আছে। মোস্তফা সিরাজের যে ভাষা, তাকে প্রাথমিকভাবে একটু জটিল বা কঠিন মনে হতে পারে তোমাদের, কিন্তু এর অর্থ যদি তোমরা বুঝতে পারো তাহলে কিন্তু তোমাদের আর বুঝতে সমস্যা হবে না, অনেক সহজ হয়ে যাবে। এই যে দেখো, লেখক বলছেন, বাঁকের মুখে আদ্যিকালের বটগাছে প্যাঁচার ডাক ও স্তব্ধতার অন্তর্গত মনে হয়। ওই যে 9টার পরে বাজার যখন বন্ধ হয়ে যায়, তখন ধীরে ধীরে সব কিছু এতটাই নিস্তব্ধ হয়ে যায়, এত নিস্তরঙ্গ গ্রামের জীবন, যে ওই বটগাছে যে প্যাঁচা ডেকে ওঠে মাঝে মাঝে রাত্রে, সেই ডাকটাকেও আর একটা সরব বলে কিছু মনে হয় না, মনে হয় ওই যে স্তব্ধ চারিদিক হয়ে রয়েছে তারই অন্তর্গত বা তারই অঙ্গ যেন ওই প্যাঁচার ডাকটিও। তারপরে দেখো, বলা হচ্ছে যে রাঢ় বাংলার শীত এমনিতেই জাঁকালো, বৃষ্টিতে তা আরো ধারালো। ব্যাপারটা কি? জাঁকালো মানে তো আমরা বুঝি যে প্রচন্ড ঠান্ডা পড়েছে, একেবারে কাঁপুনি ধরিয়ে দেওয়া শীতকে বোঝানো হচ্ছে। কিন্তু ধারালো কেন? আসলে শীতকালের বৃষ্টির ফোঁটা যখন গায়ে এসে পড়ে তখন তা যেন সূচের মতো গায়ে বিঁধতে থাকে। ঠিক যেমন কোনো ধারালো বা সূচলো জিনিস গায়ে বিঁধলে মনে হয়, তেমনই যেন ওই বৃষ্টির ফোঁটা একেবারে হাড়ের মধ্যে ঢুকে বিধিয়ে দেয়। সেই জন্যেই বলা হয় বৃষ্টি হলে এই শীত হয়ে যাচ্ছে আরো ধারালো। তারপরে দেখো কিছু গ্রাম্য ভাষা। এই শীতকালের বৃষ্টিকে ভদ্রলোকেরা বলে পৌষে বাদলা, ছোট লোকেরা বলে ডাউর। আবার তার সঙ্গে যদি জোরালো বাতাস বয়, মানে ঝড়ও ওঠে, তাহলে তাকে বলা হয় ফাঁপি। সেই ফাঁপির একটা সময়কালকে ঘিরেই এই গল্পটি বুনেছেন লেখক। শীতকালের এই বৃষ্টিতে ধানের প্রচণ্ড ক্ষতি হয়। গ্রামের বেশিরভাগ মানুষই তো কৃষি নির্ভর, তারা কৃষক বা চাষি, ফলে তাদের যে এই জীবিকা, এই যে এত কষ্ট করে এত দিন ধরে এত পরিশ্রমের যে ফসল, তার যে প্রচণ্ড ক্ষতি হবে, সে কারণে তাদের মন মেজাজ স্বাভাবিকভাবেই খুব বিগড়ে থাকে, এবং তারা আর কিছু করারও নেই এই সময়টাতে, দলে দলে এসে ওই চায়ের দোকানে আড্ডা জমায়। আর এই চাষাভুষো মানুষগুলি তাদের গরম মেজাজ নিয়ে রোদ ঝলমলে একটা দিনের প্রতীক্ষা করে এবং মুণ্ডপাত করতে থাকে আল্লাহ ভগবানের। দেখো, শুরুতেই কিন্তু একটা ইঙ্গিত দিয়ে রাখা হলো দুটি সম্প্রদায়ের, যে দুই সম্প্রদায়ের মধ্যে স্বাধীনতা উত্তর ভারতবর্ষে সবচেয়ে বেশি উত্তেজনার সৃষ্টি হয়েছে, সবচেয়ে বেশি দাঙ্গা হাঙ্গামা হয়েছে, সেই হিন্দু এবং মুসলিম ধর্মের মানুষের কথা বোঝানো হয়েছে। গ্রামে যে এই দু ধরনের মানুষই রয়েছে এবং সবাই মিলেই যে এই চায়ের দোকানগুলোতে আড্ডা মারতে আসে বাজারে, সেটা বোঝানো হয়েছে যে এই চাষাভুষো মানুষরা কেউ আল্লাহকে দোষারোপ করছে, কেউ বা ভগবানের মুণ্ডপাত করছে। আবার তাদের মধ্যে যারা যুবক, তাদের আরো রক্ত গরম,
তারা একেবারে হতাশ হয়ে প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে বলছে, মাথার উপরে কেউ নাই। অর্থাৎ মাথার উপরে যে ঈশ্বরের আশীর্বাদ থাকে বা ভগবান থাকে, যার ভরসায় সাধারণ হতদরিদ্র মানুষ বেঁচে থাকে, তার উপরেই তারা সন্দেহ প্রকাশ করছে। কেউ নেই মাথার উপর, তখন যা খুশি করা যায়। ক্ষিপ্ত মেজাজে কথায় কথায় তর্ক বাঁধে, মারামারির উপক্রম হয় এবং তর্কের কোনো প্রসঙ্গ অপ্রসঙ্গ নেই। একটা কিছু পেলেই হলো। সেই দুরন্ত শীতের অকাল দুর্যোগে গ্রামের ঘরে বসে কারো সময় কাটে না। সবাই চলে আসে সভ্যতার ছোট্ট উনুনের পাশে হাত পা সেঁকে নিতে। এইটুকুই যা সুখ তখন। এবং অলস দিন কাটানোর একঘেয়েমি দূর করতেই নানান কথা আসে। বোম্বাইয়ের অভিনেতা অভিনেত্রী কিংবা গায়ক, অথবা ইন্দিরা গান্ধী, মুখ্যমন্ত্রী, এমএলএ, নয়তো সরাবাউরি, সে সবই এসে পড়ে। জোর কথা কাটাকাটি হয়, চাউল আর বিক্রি বাটা বাড়ে। ধানের মরশুম, আজ না হোক কাল পয়সা পাবেই, তাই ধারের অঙ্ক বেড়ে চলে। যখন মানুষের হাতে কোনো কাজ থাকে না, তার উপরে তার জীবন ও জীবিকা অনিশ্চিত হয়ে পড়ে, তখন কিন্তু বিশেষত হতদরিদ্র গ্রামের মানুষগুলি, যাদের হাতে সত্যি তখন আর কোনো কাজ নেই, অবসর কাটানোর আর কোনো উপায় নেই, তারা তখন এমন চায়ের দোকানে ভিড় করে আড্ডা মারে, যে আড্ডা বাঙালির সময় কাটানোর অন্যতম উপকরণ। এবং সেই আড্ডার কোনো প্রসঙ্গ কখনো কোনো কালেই ছিল না, তখনও ছিল না, আজও নেই। সেখানে সিনেমার নায়ক নায়িকা, গায়ক গায়িকা থেকে শুরু করে রাজনীতি সব কিছু নিয়েই আলোচনা চলতে থাকে। এবং নিস্তরঙ্গ অবসর থাকলে ও মন মেজাজ গরম থাকলে যা হয়, একেবারে প্রচণ্ড কথা কাটাকাটি এবং মারামারিরও উপক্রম হয়। এইখানেও দেখো, এই যে বলা হয়েছে সবাই চলে আসে সভ্যতার ছোট্ট উনুনের পাশে হাত পা সেঁকে নিতে, খুব সুন্দর লাইন, ইম্পর্টেন্ট লাইন। লাইনটার অর্থ হলো, এই যে আশেপাশের কয়েকটি গ্রাম, সেই গ্রামে ওই সভ্যতার একমাত্র নিদর্শন হলো ওই বাজারখানি, যে বাজারে কিছু আধুনিক দোকানপত্র রয়েছে এবং যেখানে সে চায়ের দোকানে মানুষ আড্ডা জমায়। গ্রাম্য জীবনে বিশেষত এমন বৃষ্টি বাদলের দিনে, যখন চাষাভুষো মানুষের হাতে কোনো কাজ থাকে না এবং অবসর কাটানোর আর কোনো উপায় থাকে না, তখন তারা কি করে, এই যে এই বাজারে চলে আসে সভ্যতার ছোট্ট উনুনের পাশে হাত পা সেঁকে নিতে। ওই যে চা তৈরি হয় উনুনে, সেই উনুনের তাপে এবং গরম চায়ের পেয়ালায় তারা তাদের শরীর ও মনকে সেঁকে নিতে আসে একটু। স্বাভাবিকভাবে চাউলার বিক্রি বাড়ে। সে ধারে দিতে আপত্তি করে না, তার কারণ জানে যে আজ না হোক কাল ধান উঠবে এবং সে পয়সা পাবে। সেই সময় এলো এক বুড়ি, থুতথুরে কুঁজো ভিখিরি বুড়ি, রাক্ষসী চেহারা তার। এক মাথা সাদা চুল, ছেঁড়া নোংরা একটা কাপড় পরনে, গায়ে জড়ানো তেমনি চিটচিটে তুলোর কম্বল, এক হাতে বেঁটে লাঠি। এই লাইনগুলো কিন্তু ভালো করে তোমাদের মনে রাখতে হবে, কারণ এই বুড়ির চেহারা ও পোশাকের বর্ণনা কিন্তু আসতে পারে। পিচের পথে ভিজতে ভিজতে দিব্যি একই তালে হেঁটে এলো। খয়া খড়গুটে মুখে তার সুদীর্ঘ আয়ুর চিহ্ন প্রকট। দেখো ভাষার সৌন্দর্য। খয়া খড়গুটে মুখে বৃদ্ধা ভিখিরি, তার চেহারা, তার মুখ তো খয়া খড়গুটে হবেই, কিন্তু সুদীর্ঘ আয়ুর চিহ্ন প্রকট। ওই যে বয়স হয়ে গেলে মানুষের চোখে মুখে কুঁচকে যায়, একটা বয়সের ছাপ পড়ে, চামড়া ঝুলে যায়, যা দেখে আমরা বুঝতে পারি যে এর অনেক বয়স হয়েছে, তাকেই একটু ঘুরিয়ে বলা হচ্ছে সুদীর্ঘ আয়ুর চিহ্ন প্রকট। অর্থাৎ তার অনেক বয়স হয়েছে, সে দীর্ঘায়ু। তর্কের মধ্যে চায়ের দোকানে ঢুকে চা চাইল সে। তাকে দেখে সবাই তর্ক থামালো। এই দুর্যোগে কিভাবে বেঁচে পড়তে হেঁটে আসতে পারল, সেটাই সবাইকে অবাক করে দিয়েছিল। চা খুব আরামে গিলে বুড়ি সবার মুখের দিকে তাকালো, কিন্তু কিছু বলল না। তখন একজন তাকে জিজ্ঞেস করলো, ও বুড়ি, তুমি এলে কোত্থেকে? বুড়ি বড় মেজাজি, গজগজ করে জবাব দিল, সে কথায় তোমাদের কাজ কি বাছারা? ওরা হেসে উঠল, ওরে বাবা, ভারী তেজি দেখছি, এই বাদলায় তেজি টাট্টুর মতন বেরিয়ে পড়েছে। বুড়ি খেপে গেল, তোমাদের কর্তা বাবা টাট্টু, খবরদার অকথা কুকথা বলো না। আমি যেখান থেকেই আসি, লোকের কি,
একজন ঠান্ডা মাথায় বলল, ও বুড়ি, তুমি থাকো কোথায়? তাই জিজ্ঞেস করছে এরা। তোমাদের মাথায়। বলেই সে কম্বলের ভেতর থেকে একটা ন্যাকড়ায় বাঁধা পয়সা খুলতে লাগলো। তারপর চায়ের দাম মিটিয়ে আবার রাস্তায় নামলো। এদের এই তুমুল বাগবিতণ্ডার মধ্যে এসে পৌঁছয় এক থুরথুরে বুড়ি। ফলে তাদের সেই যে আড্ডা চলছিল সেটা ক্ষণিক থেমে যায়, কারণ তারা একটা নতুন বিষয় পেয়ে যায়। এই বুড়ির প্রতি তার সকলের কৌতূহল জন্মায়। বুড়ি চা খায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ আরাম করে। তাকে লোকে জিজ্ঞেস করে, তুমি কোথা থেকে এলে? কিন্তু বুড়ি ভীষণ মেজাজি, সে একেবারে কড়া মেজাজি জবাব দেয় যে তাতে তোমাদের কি দরকার, ইত্যাদি ইত্যাদি বলে। এবং তুমি থাকো কোথায় বলাতে সে বলেছে যে তোমাদের মাথায়, যেমন ছোট বাচ্চারা বলে না যে তোমার মুন্ডু, তোমার মাথা, সেরকম বুড়িও খেপে গিয়ে এরকমভাবে তাদের সঙ্গে কথা বলছে। কিন্তু লক্ষ্য করো, এখানে বুড়ির চরিত্রের যে পরিচয় পাওয়া যায় অত্যন্ত ঋজু। সে বুড়ো থুরথুরে ভিখিরি হলেও সে তার চরিত্র কিন্তু যথেষ্ট ঋজু। সে এতগুলি লোকের মুখের উপরে শটান জবাব দিয়ে দেওয়ার ক্ষমতা রাখে এবং সেই সঙ্গে তার কিন্তু যথেষ্ট আত্মসম্মান বোধ রয়েছে। সে ভিখিরি, সে চাটাও তো চেয়ে খেতে পারতো পয়সা না দিয়ে, অথবা পরে দেবো বলতে পারতো। বাকি গ্রামের লোকেরা সবাই ধারেই খাচ্ছে, কিন্তু বুড়ি কিন্তু তার ওই ভিক্ষের পয়সা থেকে পুরো চায়ের দাম মিটিয়ে দেয়। লোকেরা চেঁচিয়ে উঠল, মরবে রে, নির্ঘাত মরবে বুড়িটা। বুড়ি ঘুরে বলল, তোরা মর, তোদের শতগুষ্টি মরুক। সবাই দেখলো বুড়ি নড়বড় করে বাঁকের মুখে বটতলায় গেল। বটতলাটা ফাঁকা, মাটি ভিজে প্রায় কাদা হয়ে রয়েছে। সে সবার অবাক চোখের সামনে সেখানে গিয়ে গুড়ির কাছে একটা মোটা শেকড়ে বসে পড়ল। শেকড়টার পিছনে গুড়ির গায়ে খোদল রয়েছে, সেখানে পিঠ ঠেকিয়ে পা ছড়ালো সে। বোঝা গেল বুড়ির এ অভিজ্ঞতা প্রচুর আছে, অর্থাৎ সে বৃক্ষবাসিনী। দেখো, এমন ভিখিরিরা তো সাধারণত পথে ঘাটে গাছের তলাতেই থাকে, তেমনি এই বুড়িও যে দীর্ঘদিন ধরে গাছের তলায় থাকতে অভ্যস্ত, সেটা লেখক বুঝিয়েছেন যে এ অভিজ্ঞতা বুড়ির প্রচুর রয়েছে। বোঝা গেল সে বৃক্ষবাসিনী, অর্থাৎ বৃক্ষের ছায়ায় তার বাস। কেউ কেউ বলল, বরং বারোয়ারি তলায় গেলেই পারত, নির্ঘাত মরে যাবে। এ কথার পর স্বভাবত এবার বুড়িকে নিয়ে অনেক কথা এসে পড়ল, আবার জমে গেল। বুড়িকে এইভাবে তাদের সামনে ওই বটতলাটায় গিয়ে হাত পা ছড়িয়ে বসে থাকতে দেখে বাকি লোকজন বলল যে বারোয়ারি তলায় গেলেই পারত, বারোয়ারি তলায় মাথার উপর একটা ছাদ অন্তত পেত। কিন্তু এই প্রবল বর্ষায়, এই শীতে গাছতলায় বসে থাকলে ও নির্ঘাত মরে যাবে। এই বুড়ি হয়ে উঠেছে এখন তাদের নতুন আলোচনার বিষয়। ফলে তাদের বুড়িকে কেন্দ্র করে আবার আড্ডা জমে উঠল। পৌষে বাদলা সম্পর্কে গ্রামের ডাক পুরুষের পুরনো বচন আছে। তাহলে শনিতে 7, মঙ্গলে 5, বুধে 3, বাকি সব দিন দিন। অর্থাৎ শনিতে বাদলা লাগলে 7 দিন থাকবে, মঙ্গলে 5 দিন, বুধে 3 দিন, অন্য দিনে লাগলে 1 দিনের ব্যাপার। এ বাদলা লেগেছিল মঙ্গলে। কেউ অবশ্য হিসেব করেনি, কিন্তু যেদিন ছাড়লো সেদিন আকাশ পরিষ্কার হয়ে গেল একেবারে, সূর্যের উজ্জ্বল মুখ দেখা গেল। আর সবাই আবিষ্কার করলো বটতলায় সেই গুঁড়ির খোঁদলে পিঠ রেখে বুড়ি চিত হয়ে পড়ে আছে, নিঃসাড়। লেখক গ্রাম বাংলার কিছু প্রবাদ প্রবচন, খনার বচন, ডাকের বচন ইত্যাদির উল্লেখ করেছেন, অবশ্যই বৃষ্টি সম্পর্কিত। যেমন ডাকের বচনে আছে যে এই পৌষে বাদলা কোন বারে লাগলে কতদিন থাকে সে সম্পর্কে বলা আছে। এক্ষেত্রে মঙ্গলবার বৃষ্টি শুরু হলেও তা কতদিন চলেছে সেই হিসেব যদিও কেউ রাখেনি, কিন্তু বৃষ্টি যেদিন থামলো সেদিন আকাশ একেবারে ঝকঝকে পরিষ্কার হয়ে গেল। সেই উজ্জ্বল সূর্যের আলোয় সকলে এবার লক্ষ্য করল যে বটতলায় সেই গুঁড়ির কোঁদলে পিঠ রেখে বুড়িটা পড়ে আছে একেবারে নিঃসার। নিঃসার মানে দেহে কোনো সার নেই, অর্থাৎ মরে গেলে মানুষ যেরকম একেবারে নিশ্চল হয়ে যায়, অসার হয়ে যায়, সেরকমভাবেই যেন বুড়িটা পড়ে রয়েছে। এখানেই আমাদের গল্পের প্রথম পর্বের সমাপ্তি। এর পরে কি হলো, বুড়ি সত্যি সত্যি মরে গেল কিনা, অথবা তার দাহ কার্য কিভাবে সম্পন্ন হলো বা না হলো, সে সব কিছুই আমরা জানতে পারবো
দ্বিতীয় তথা শেষ পর্বে। খুব তাড়াতাড়ি পরের পর্ব নিয়ে ফিরে আসব। সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেতে চাইলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করতে ভুলো না। আজকের মতো টাটা।